পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আদায়, চূড়ান্ত হয়নি টোলের হার। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। তিস্তা চুক্তি অধরা থাকলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে হাসিনা মোদি বৈঠক, মত বিশ্লেষকদের। অমীমাংসিত ইস্যু সমাধানে সুদূর প্রসারী পরিকল্পনার তাগিদ। তারা সহযোগিতা পাচ্ছি না, আত্মীয় স্বজন টাকা পয়সা দেন কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। করোনায় থমকে গেছে শ্রমবাজার, রেমিটেন্সে ধসের শঙ্কা, বাড়তে পারে মানব পাচারও। এখনো নতুন বাজারের সম্ভাবনা দেখছে মন্ত্রণালয়। আগামী কয়েক মাস যে তুষারপাত হবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই। কয়েক ফুট পুরু বরফের চাদরে ঢাকা নিউ ইয়র্ক, রাস্তায় শিশুদের উচ্ছ্বাস, যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত করোনা টিকাদান। এবং মেসি রোনালদোকে পেছনে ফেলে ফিফা দ্য বেস্ট ফুটবলারের পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডস্কি, সেরা গোলরক্ষক ম্যানুয়েল নয়ার। স্বপ্নের পদ্মা সেতুতে সব স্প্যান বসে যাওয়ায় এখন অপেক্ষা যান চলাচল শুরুর। যাতায়াত নিরবচ্ছিন্ন রাখতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে। অত্যাধুনিক ডিভাইসের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতেই হবে আদায়। হার নির্ধারণের চলতি সপ্তাহে একটি কমিটি গঠন করেছে সেতু মন্ত্রণালয়। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। আকাশ থেকে পদ্মা সেতুর টোল প্লাজার ছবি এটি। চালু হওয়ার পর সেতুর দুই প্রান্তে এরকম দুইটি টোল প্লাজা তৈরি করা হয়েছে। সেতুর দুই পাশে নির্মাণ করা হয়েছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। 55 কিলোমিটারের 6 লেনের এই সড়কে কোথাও থামবে না গাড়ি। সেতুতেও গাড়ির গতি নিরবিচ্ছিন্ন রাখতে সেখানে টোল আদায় হবে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে। 2019 সালে এজন্য কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের করা চুক্তি অনুযায়ী এখানে প্রযুক্তি ব্যবহার করে আদায় করা হবে টোল। নির্মাণ ব্যয় 30,000 কোটি টাকা তুলে আনতে সেতুতে চলাচলকারী যানবাহনের জন্য একটি টোলের হার প্রস্তাব করেছে সেতু মন্ত্রণালয়। 15 বছর পর এই টোল আরও 10% বাড়ানো হবে। মোট 35 বছর আদায় করা হবে টোল। সাধারণত বিদেশি অর্থে সেতু নির্মাণ করা হলে টোল আদায়ে দাতাদের নানা শর্ত থাকে। তবে নিজেদের অর্থে নির্মিত এই সেতুতে টোল সহনীয় পর্যায়ে আদায় হবে, এমনটাই প্রত্যাশা এ রুটে যানবাহন চলাচলকারীদের। এক্ষেত্রে মাওয়া ফেরি ঘাটে যে হারে ফি দিয়ে যানবাহন চলাচল করে থাকে শেষ পর্যন্ত সেটাকেই গুরুত্ব দেওয়া হতে পারে। টোলের ব্যাপারে আমাদের সেতু বিভাগ বা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। সিস্টেমটা হলো যেখানে ফেরি চলাচল করে সেখানে ফেরি ভাড়া যেটা সেটা প্লাস কিছুটা বাড়িয়ে টোল হার নির্ধারণ করা হয়। জনগণের যেন কষ্ট না হয় সেই বিবেচনা করেই এটা চূড়ান্তভাবে সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায় থেকে এটা আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই সিদ্ধান্ত পেয়ে যাব। টোল থেকে আদায় করা অর্থ সেতুর রক্ষণাবেক্ষণের কাজেও ব্যয় করা হবে। প্রতিদিন গড়ে 24,000 যানবাহন চলতে পারবে এই সেতুতে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনা সংক্রমণে থমকে গেছে বিশ্ব শ্রমবাজার, যার মারাত্মক প্রভাব পড়েছে বাংলাদেশেও। চাকরি হারানোর সহ নানা চ্যালেঞ্জের মুখে দেশে ফিরতে বাধ্য হয়েছেন প্রায় 4 লাখ কর্মী। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করছেন শিগগিরই বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুখবর মিলবে না। এমন অনিশ্চয়তায় রেমিটেন্স প্রবাহে নেতিবাচক প্রভাব ও মানব পাচার বেড়ে যাওয়ার শঙ্কা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে প্রবাসী কল্যাণ সচিব মনে করেন রেমিটেন্সে ধস নামবে না। প্রসূন আশিসের রিপোর্ট। টাকাগুলো ছিল আমরা তো প্রথম 2 মাসই শেষ করে ফেলেছি, 10 মাস চলতেছে, আমাদের কোনো ওরকম অর্থ নাই যে আমরা ফ্যামিলিকে যোগান দেব। ছুটি কাটাতে দেশে আসায় করোনার কারণে কর্মস্থল মালয়েশিয়ায় ফিরতে পারেনি সাভারের জসিমউদ্দিন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বলছে চলতি বছরের এপ্রিল থেকে এ পর্যন্ত ছুটি কাটাতে দেশে এসে কর্মস্থলে ফিরতে পারেননি প্রায় 1.5 লাখ প্রবাসী। অপরদিকে মহামারীর কারণে চাকরি হারিয়ে প্রায় 3.5 লাখ কর্মী দেশে ফিরেছেন। এছাড়া আরও 1 লাখের বেশি কর্মী ভিসা প্রক্রিয়া শেষে বিদেশে যাওয়ার অপেক্ষায়, যাদের দিন কাটছে নানা অনিশ্চয়তায়। আমি আসছিলাম করোনার আগেই, কষ্টটা একটু টের পাইনি, মানে কয়েক মাস, 3 মাসে আমার বাসা ভাড়া দিতে পারতেছি না। হাওলাত করে ঋণ করে খাইতেছি, কোনো অনুদান পাচ্ছি না।
কারো সহযোগিতা পাচ্ছি না। আত্মীয় স্বজন টাকা পয়সা দেন, আমি কর্ম নেই, আমাকে কে হাওলাত দিবে? কনফার্ম না আমরা আসলে মালয়েশিয়া কি আমরা যেতে পারবো কিনা। যদি যেতে না পারি তাহলে আমরা দেশে একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিতে হবে আমাদেরকে। করোনায় থমকে যাওয়া সৌদি আরব, মালয়েশিয়া, জর্ডান, ওমান সহ বাংলাদেশের নির্ভরশীল শ্রমবাজারগুলোতে কোনো সুখবর নেই। এই অবস্থা চলতে থাকলে দেশে রেমিটেন্স প্রবাহে ক্রমেই নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমরা কেউই জানি না কতদিন পর্যন্ত আসলে এই ধরনের রিক্রুটমেন্টটা বন্ধ থাকবে। রেমিটেন্সের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে, এখন পর্যন্ত হয়তো আমরা সেটা আঁচ করতে পারছি না। যে কোনো বড় ক্রাইসিসের সময় তার আগের বছর থেকে ক্রাইসিসের বছরে রেমিটেন্সের ফ্লোটা বেশি থাকে, কিন্তু ক্রাইসিসটা যখন শেষ হয়ে যাবে তখন রেমিটেন্স ফ্লোটা কিন্তু আগের মতো আসবে না। অন্যদিকে বেকারত্বের চাপে প্রবাসে চাকরির লোভে মানব পাচারকারীদের পাল্লায় পড়ার আশঙ্কা তাদের। যারা ইতিমধ্যে এসেছে করোনা চলাকালীন সময়ে তাদের প্রায় 90% আবারও বিদেশে যেতে চায়। যদি তাদের এখানে যথাযথভাবে প্রস্তুত করা না হয় তাহলে লেবার ট্রাফিকিং এর সমূহ সম্ভাবনা থাকবে। তবে করোনা সংকটেও নতুন বাজারের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন প্রবাসী কল্যাণ সচিব। ক্রোয়েশিয়া, উজবেকিস্তানের মতো নতুন নতুন কিছু ক্ষেত্র করেছে, ওখানে লোক যাওয়ার সংখ্যা হয়তো লক্ষ লক্ষ বা হাজার হাজার হবে না। রেমিটেন্সের যেরকম রেকর্ড ছুঁয়েছে, কিন্তু এটা আবার পাতাল ছুবে এরকম আমি মনে করি না। দেশে ফেরা কর্মীদের দক্ষতা কাজে লাগানোর পাশাপাশি নতুন কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কথাও বলেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। তুষার ঝড়ে বিপর্যস্ত নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। তীব্র তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সর্বোচ্চ প্রায় 40 ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ডের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ। তুষার ঝড়ের কারণে ব্যাহত হচ্ছে করোনার টিকাদান কর্মসূচিও। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। শুভ্র চাদরে ঢাকা নিউ ইয়র্ক। তুষারপাত যেমন ভোগান্তি বাড়িয়েছে, তেমনি শিশুদের জন্য আনন্দও বটে। বছরের প্রথম তুষারপাতে নিউ ইয়র্কের রাস্তায় ব্যাপক উপভোগ করতে দেখা যায় শিশুদের। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি যুক্তরাষ্ট্রের শিশুরা, কিন্তু বাড়ির আঙিনায় তুষারপাত যেন এনে দিয়েছে এক টুকরো স্বস্তি। আর তাই করোনার স্বাস্থ্যবিধি মেনে শিশুদের নিয়ে রাস্তায় বের হয়েছেন বাবা মায়েরা। বাচ্চারাও খুব এনজয় করছে, স্নোতে খেলাধুলা করছে। তারা নেমে এই বছরের প্রথম এত বেশি স্নোটাকে খুব চমৎকারভাবে এনজয় করছে। একটা খারাপ সময় পার করছিলাম আমরা। ঘরে বসে টেলিভিশন দেখা ছাড়া কিছুই করার ছিল না। আমরা এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য বলছে, নিউ ইয়র্কের বিংহামটনে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। সেখানে তুষারের স্তর জমেছে প্রায় 40 ইঞ্চি, যা 2017 সালের পর সবচেয়ে বেশি। তীব্র তুষারপাতের কারণে নিউ হ্যাম্পশায়ার ও কানেকটিকাট সহ বিভিন্ন অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে চরমভাবে ব্যাহত হচ্ছে করোনা ভ্যাকসিন কার্যক্রম। এই শীতকালে তুষারপাত, তুষার ঝড় নিত্য নৈমিত্তিক ঘটনা। তাই প্রকৃতির এই ঘটনাকে দুর্যোগ না মনে করে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছেন সবাই। তাই আগামী কয়েক মাস যে তুষারপাত হবে তার প্রস্তুতি নিচ্ছেন সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে তুষারপাতের আরও খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। এই মুহূর্তে যে বিষয়টি চলছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে, সেটি হচ্ছে যে পরিমাণের বরফ জমেছে প্রায় 1 ফুটের মতো, সেই বরফ পরিষ্কারের কাজে কিন্তু এখন ব্যস্ত রয়েছেন এই পূর্ব অঞ্চলীয় এলাকাবাসী। পাশাপাশি কিন্তু স্নোয়ের মধ্যে এটি একটি স্বাভাবিক ঘটনা যুক্তরাষ্ট্রের জন্য। স্নোয়ে অত্যন্ত ঠান্ডার মধ্যে, স্নোয়ের মধ্যেও কিন্তু কিছু মানুষ আছেন, তারা এইরকম একটি প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য বাসা বাড়ি থেকে বের হয়ে আসেন। ছেলেমেয়েরা, শিশুরা তারা কিন্তু এই স্নো নিয়ে খেলাধুলা করেন, কারণ এই বরফের মধ্যেই তারা কিন্তু বেড়ে উঠছেন, এই আবহাওয়ার মধ্যে বেড়ে উঠছেন। এবং বাংলাদেশি যারা অভিবাসী এখানে রয়েছেন, তারাও কিন্তু এই আবহাওয়ার মধ্যেই কিন্তু তারা নিজেকে মানিয়ে নিয়েছেন এবং মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। অন্য পাশে আমি এইদিকে দেখা
দেখা যাচ্ছে যে বিভিন্ন গাড়ি, আমার পেছনেও বিভিন্ন গাড়ি কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ প্রতিটা গাড়ির কাছে এবং গাড়ির মধ্যে কিন্তু কয়েক ফুট বরফ জমেছে এবং বাসাবাড়ির সামনে যে পথ, ফুটপাত আছে, রাস্তা আছে, সেই রাস্তাগুলো কিন্তু বরফে আটকে গেছে। এখন প্রতিটা বাড়ির বাসিন্দাদের দায়িত্ব হচ্ছে তার বাড়ির সামনের অংশটুকু পরিষ্কার করা, কারণ যে সড়কগুলো আছে সেই সব বড় বড় সড়কগুলো পরিষ্কার করার দায়িত্ব হচ্ছে এখানকার শহর কর্তৃপক্ষের, কিন্তু প্রতিটি বাড়ির সামনের যে অংশটুকু সেটির কিন্তু পরিষ্কার করার দায়িত্ব বাসিন্দাদের, এবং সেটি যদি তারা না করেন তাহলে কিন্তু সিটি কর্তৃপক্ষ তাদেরকে কিন্তু জরিমানা করতে পারে। এজন্য সবাই কিন্তু তড়িঘড়ি করে যথাসম্ভব যত দ্রুততার সঙ্গে বাসার সামনের অংশ কিন্তু তারা পরিষ্কার করছে। এরকম একটি সময়ের মধ্য দিয়েই কিন্তু এখন যুক্তরাষ্ট্রের এই পূর্ব উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা সময় কাটাচ্ছেন এবং আগামী কয়েকদিন আরও বেশি ঠান্ডা হবে। পাশাপাশি আজকে শীতের এই যে প্রথম যে বরফ, যে তুষার ঝড় হলো, এই আগামী ৩-৪ মাস কিন্তু নিয়মিতভাবেই এই তুষার ঝড় হবে এবং তুষারপাত হবে। এই জন্য তারা শারীরিকভাবে যেন উষ্ণ থাকা যায়, সেজন্য গরম কাপড়, বাসাবাড়ি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এই শীতকে, এই তুষারপাতকে কিন্তু বরণ করে নেয়ার জন্য কিন্তু তারা প্রস্তুতি শুরু করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। পরিবেশ আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি উঁচু টিলাভূমি ধ্বংস করে আখাউড়া আগরতলা নির্মাণাধীন ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের মাটির যোগান দিচ্ছেন স্থানীয় অসাধু ঠিকাদাররা। দিনে দুপুরে এসব পাহাড়ি মাটি কেটে নিলেও পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় প্রশাসন রহস্যজনক কারণে অনেকটাই নীরব। তবে সময় সংবাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। জয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তীর তথ্যের রিপোর্ট। দিনে দুপুরে আখাউড়া আগরতলা ডুয়েলগেজ রেলপথ নির্মাণ কাজের জন্য উপজেলার দক্ষিণ মিনারকুল গ্রামের উঁচু পাহাড়ি ভূমিগুলো পুকুরে পরিণত করা হচ্ছে। এসবের পেছনে কাজ করছে এক শ্রেণীর ভূমিক্ষেকো ঠিকাদার। দীর্ঘদিন ধরে পরিবেশ বান্ধব পাহাড়ের এমন করুণ ধ্বংসযজ্ঞ চলতে থাকলেও রহস্যজনক কারণে অনেকটাই নীরব পরিবেশ অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসন। আখাউড়া রাজীব ভাই জায়গাটা কিনে নিয়ে হয়তো মাটিটা ইন্ডিয়া বাংলা যে রেললাইন হইতেছে, রেললাইনের যে মাটিটা কাজে লাগাইতেছে। উন্নয়নের নামে এই পাহাড়কে কেটে ফেলা, পাহাড়কে ধ্বংস করা, প্রকৃতিকে ধ্বংস করা, এটা অবশ্যই আমি মনে করি যে এটা একটা আইন বিরোধী কাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এটি আইনের আওতায় আনবে আমরা বিশ্বাস করি। তবে পাহাড় কাটা খারাপ উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি বলেন এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পাহাড় কাটলে বাংলাদেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং পাহাড় যে সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য নষ্ট হয়ে যাবে। পাহাড় কাটা আমি সঠিক জানি না, আমাকে বলো না, আমি খেয়াল করি। কিন্তু অভিযুক্ত ঠিকাদারের দাবি পাহাড় নয়, নিজের ভিটি জমি কাটছেন তিনি। জমি আমার, এখানে কোনো পাহাড়ি জমি কাটা হইতেছে না। এখানে ইন্ডিয়ান রেলের সরকারি কাজ, এগুলিতে কোনো ফসল হয় না, এই জন্য এগুলা জলাশয় করা হচ্ছে। পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ উল্লেখ করে স্থানীয় প্রশাসন সহ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটা আমার নলেজে আসে নাই এখনো, আপনার কাছ থেকে শুনেছি, এটা আমরা অতি দ্রুত এই জায়গাটা ভিজিট করব। আইনে নিষিদ্ধ আছে পাহাড়ি ভূমি কাটার বিষয়, এই বিষয়ে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয়ভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী আখাউড়া সীমান্ত অঞ্চলে অন্তত অর্ধশতাধিক পাহাড় ও ফসলি সমতল ভূমি উজাড় করে গভীর খাদে পরিণত করা হয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। গাজীপুরের টঙ্গীতে শুরু হয়েছে জোর ইজতেমা। ফজর নামাজের পর বয়ানের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। বিষয়ে বিস্তারিত জানাতে ইজতেমা মাঠে আছেন রাজিবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজিবুল, সবুজ মুসলমানদের সবথেকে বড় যে সম্মেলন বিশ্ব ইজতেমা, সেই ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে প্রতি বছর যে জোর ইজতেমা শুরু হয় টঙ্গী তুরাগ নদীর তীরে, সেই জোর ইজতেমা কিন্তু 5 দিন ব্যাপী হয়। কিন্তু এবছর করোনা ভাইরাসের কারণে সেই জোর ইজতেমা 5 দিনের যে জোর ইজতেমা সেটি হয়নি। কিন্তু এই যে তাবলিগ জামাতের সম্মেলন, সেই সম্মেলনের আগে একদিনের যে সম্মেলন শুরু হয়েছে, জোর ইজতেমা শুরু হয়েছে একদিন ব্যাপী যে জোর ইজতেমা, সেই ইজতেমা এই ইজতেমা উপলক্ষে গত 2 দিন যাবত গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ এই 4টি জেলার যে তাবলিগি জামাতের মুসল্লিরা রয়েছেন, তাবলিগি জামাতের যে সদস্যরা রয়েছেন, তারা এই টঙ্গীর তুরাগ নদীর তীরে এসে জমায়েত হয় এবং আজকে ফজরের নামাজের পর থেকে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু করেন। ফজরের নামাজের পর থেকে বয়ান করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই সেই বয়ান শেষ হয়েছে। এখন
সকালের খাবার চলছে। খানা পিনার শেষে কিন্তু 10টা থেকে 12টা পর্যন্ত আবারও যে তাবলিগ জামাতের যে জোর ইস্তেমার আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখছি যে এই যে জোর ইস্তেমা, এই ইস্তেমায় এখনো পর্যন্ত এই 4 জেলার 4000 যে তাবলিগ জামাতের সদস্য তারা কিন্তু এখানে এসেছে। যারা এরই মধ্যে 3 কিল্লা শেষ করেছে তাদেরকে সর্বশেষ আবারও বুঝিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের এলাকায় গিয়ে কিভাবে তাবলিগ প্রচার করবে এবং কি করবে সেই বিষয়গুলো এখানে জানিয়ে দেওয়া হবে। 10টা থেকে 12টা, তার পরবর্তীতে জুমার নামাজ, আবারও শুরু হবে বয়ান। তো এই ছিল আমার কাছে টঙ্গীর তুরাকনদ থেকে সবশেষ ইস্তেমার খবর, জোর ইস্তেমার। সবুজ জোর ইস্তেমার খবর জানাচ্ছিলেন রিপোর্টার রাজিবুল হাসান। ধানের ভরা মৌসুমে সপ্তাহের ব্যবধানে নওগাঁর মোকামে কেজি প্রতি 5 টাকা পর্যন্ত বেড়েছে চালের দর। লাফিয়ে চালের দর বাড়লেও হাটগুলোতে আনুপাতিক হারে বাড়েনি ধানের দর। হঠাৎ চালের দর বাড়ায় আয় ব্যয়ের হিসাব মেলাতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। চালের দাম বৃদ্ধির জন্য খুচরা ব্যবসায়ী ও মিলাররা একে অপরকে দোষারোপ করছেন। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। পরিবারের 5 সদস্যের জন্য মাসে 50 কেজি চাল কিনতে হয় নওগাঁ সদর উপজেলার চকমুক্তাই এলাকার ফেঞ্চি বেগমকে। স্বল্প আয়ের সংসারের হিসাবের খাতা উলটপালট হয়ে যাচ্ছে চাল কিনতে এসে। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 5 টাকা বেশিতে চাল কিনতে এসে ফেঞ্চির মতো সেপালেও হিসাব মিলাতে পারছেন না। আয় বাড়ে না, কিন্তু চালের দাম মানে দিন গেলে বাড়তেই আছে। 2 বস্তায় 4000 টাকা বাজেট ছিল, সেই আসে দেখি 4500 টাকা বস্তা লাগছে। গেল সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দর বস্তা প্রতি 200 টাকা পর্যন্ত বেড়েছে পাইকারি মোকামে। তবে মোটা চালের চেয়ে চিকন চালের দাম কিছুটা বেশি বেড়েছে। মিলাররা চাল আটকে রেখে সরবরাহ করায় দর বেড়েছে বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। হঠাৎ করে ধানের বাজার বেশি হওয়ার জন্য চালের বাজারটা 50 থেকে 100 টাকা বস্তায় বাড়তির মুখে। এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রত্যেকটা চাল 3 থেকে 4 টাকা 5 টাকা পর্যন্ত কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে। মাঠ থেকে 80% ধান ঘরে উঠেছে কৃষকের। এসব ধান বিক্রির জন্য হাটে তুলছেন তারা। কৃষকদের অভিযোগ, চালের দাম বাড়লেও সে তুলনায় বাড়েনি ধানের দর। বর্তমান বাজারে কিন্তু চালের দাম কিন্তু কম না, কিন্তু অথচ ধানের দাম মানে কম। মানে বর্তমান ব্যবসায়ীরা এরা একচাটিয়া ব্যবসা করে। তবে চালের দর বৃদ্ধির জন্য ব্যবসায়ীরা দেখাচ্ছেন নানা অজুহাত। মিলারদের চাহিদা অনুযায়ী ধানের সরবরাহটা অনেকটা কমে গিয়েছে, এ কারণেই ধানের দাম বৃদ্ধি পাচ্ছে। আর এই ধানের দাম বৃদ্ধি পাওয়ার দরুন চাউলের দামও বৃদ্ধি পাচ্ছে। চলতি আমন মৌসুমে জেলায় 1,90,000 হেক্টর জমি থেকে 8.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। কক্সবাজারে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে চোখের সব ধরনের সেবা দিচ্ছে চক্ষু সেবার আন্তর্জাতিক সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল। টেকনাফ উখিয়া অঞ্চলে প্রথমবার এমন সুযোগ সৃষ্টি হওয়ায় খুশি সেবা গ্রহণকারীরা। মাত্র 3 বছরে প্রায় 2 লাখ মানুষ সংস্থাটির সেবা নিয়েছে। নুরুল ইসলামের ক্যামেরায় দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। চোখে ছানি পড়াই দৃষ্টিশক্তি ফেরার আশা হারিয়ে ফেলেছিলেন উখিয়ার এই বয়স্ক দম্পতি। বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একমাত্র ভিশন সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজারের চক্ষু হাসপাতালে ছানি অপারেশন। এরপর পৃথিবীর আলো নতুন করে ধরা দিয়েছে তাদের চোখে। আনিয়ারে বাতুসর লগিয়ে শস্যবাজার লগিয়ে বেশি ক্যাম্পাস গুজি ক্যাম্পাস ধরে আর নদী টানতে মানুষ সুন্দর করে দেখি দিই। ক্যাটারাক্ট সার্জারি হওয়ার পরে দুইজনে এখন একদম সুস্থ এবং আগের মতো পরিষ্কার দেখেন। শুধু বয়স্ক নয়, শিশু রোগীদের সেবায় কক্সবাজারের বায়তুস শরফ হাসপাতালে অত্যাধুনিক বিভাগ খুলেছে অরবিস ইন্টারন্যাশনাল। প্রয়োজনে এসব শিশুর চট্টগ্রামের পাহাড়তলী চক্ষু হাসপাতালে নিয়ে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থাও করেছে তারা। হাসপাতাল থেকে মাঝে মধ্যে ইউনিয়ন পরিষদে গিয়ে এদের ডাক্তাররা ফ্রি ট্রিটমেন্ট করে। বালুখালী ক্যাম্প ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চক্ষু চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি সরবরাহের পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। প্রযুক্তির সহায়তায় স্থানীয় রোগীরা কক্সবাজারের বায়তুস শরফ হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞের কাছে টেলিমেডিসিন সেবাও নিচ্ছেন। আগেও অনেক ডাক্তারের কাছে দেখাইছি, তেমন ভালো ফলাফল হয় নাই, অনেক টাকা পয়সাও গেছে। এখানে কম খরচের মধ্যে ভালো চিকিৎসাটা পাচ্ছি। সেবার এই সুযোগ সৃষ্টির জন্য কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রোগী ও স্বাস্থ্যকর্মীরা। ক্যাম্পের ভিতরে ভিশন সেন্টার স্থাপন করেছি আমরা। বায়তুস শরফ হসপিটালটাকে ক্যাপাসিটি বিল্ড করার চেষ্টা করেছি। ম্যান পাওয়ার আছে, তাদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে বিভিন্ন জায়গায় ট্রেনিং করিয়ে দিয়ে সেই কাজগুলো আমরা সহযোগিতা করেছি।
2020-এর নভেম্বর পর্যন্ত প্রায় 2.25 লাখ রোহিঙ্গা ও স্থানীয় সাধারণ মানুষকে চোখের সেবা দিয়েছে অরবিজ ইন্টারন্যাশনাল। এর মধ্যে আবার 4,500 রোগীকে কক্সবাজারের বায়তুস শরফ হাসপাতালে চোখের ছানি অপারেশন করিয়েছে। সেবার এই সুযোগ অব্যাহত রাখার তাই জোর তাগিদ ভুক্তভোগীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার। সকলের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পদ্মা সেতুতে টোল দিতে থামতে হবে না কোনো গাড়িকে, স্বয়ংক্রিয় ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আদায়, চূড়ান্ত হয়নি টোলের হার। তিস্তা চুক্তি অধরা থাকলেও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে হাসিনা মোদি বৈঠক, মত বিশ্লেষকদের। অমীমাংসিত ইস্যু সমাধানে সুদূর প্রসারী পরিকল্পনার তাগিদ। এখানকার কয়েকটা পরিবার, বাংলাদেশি পরিবার, তারা খেলাধুলা করছে, বাচ্চারা খেলাধুলা করছে। কয়েক ফুট পুরু বরফের চাদরে ঢাকা নিউ ইয়র্ক, রাস্তায় শিশুদের উচ্ছ্বাস, যান চলাচল থমকে যাওয়ায় ব্যাহত করোনার টিকাদান। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।